আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বৈরাচারের মতো লোক থাকলে দেশ মনে হয় উন্নত হবে, আর এই ছাড়া উন্নতর কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না এখন পর্যন্ত। প্রথম 2 মাস পরেই মনে করছি দেশ ঠিক হয়ে যাবো, ঠিক হওয়ার তো দূরের কথা, আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। প্রথমে জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। এটি ইউনূস সরকারের জন্য একটি ভয়াবহ কূটনৈতিক এবং প্রতীকী সেটব্যাক। সরকার প্রচার চালাচ্ছিল যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে, মানে সবচেয়ে বড় ভালো গ্রহণযোগ্য নির্বাচন করবে, বিশ্ব সম্প্রদায়তে অংশ নেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সীমিত পর্যবেক্ষণ মিশন ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা বা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে হাজির হচ্ছে না। আবার ইউরোপীয় ইউনিয়নকে মূল্য দেখানো হয়েছে এয়ারবাস কেনার, অস্ত্র কেনার, ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে। এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি, বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ হয়ে গেছে। কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোঁয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এটি কেবল একটি সাধারণ সংবাদ নয়, বরং ইউনূসের অবৈধ প্রশাসনের জন্য একটি থাপ্পড়, যা তাদের সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্কের অন্ত নেই, তেমনি বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে তথ্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে তারা ফরমাল বা আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এম্বাসির ভেতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় ভোট দেখতে যেতে পারেন। কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর। যখন কোনো পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে তখন বুঝতে হবে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার দায়ভার নিতে চাইছে না, কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে। দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো তো এক বিষয় নয়। আপনার কি মনে হয় এক বিষয়? স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা। এটি নির্বাচনের শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয়। এর আগে জাতিসংঘের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। তিনি যুক্তি দেখিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সাধারণত পর্যবেক্ষক পাঠায় না। যদিও এটি তাদের দীর্ঘদিনের নীতি, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে, তখন জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইউনূস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই জাতিসংঘই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে। জাতিসংঘ যদি মনে করত যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে, তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক পাঠাতো। কিন্তু তাদের এই পিছুটান বুঝিয়ে দিচ্ছে যে তারা এই জগা খিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না। দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন, কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না। সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই অবৈধ আয়োজনকে বৈধতার
স্ট্যাম্প দেবে। কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক পক্ষ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী নয়। ইউরোপিয়ান ইউনিয়ন কেন পাঠাবে সেটা আগে বলেছি। ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি থাকলেও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এটি একটি সাজানো নির্বাচন। একটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষক না থাকা মানে হলো সরকার যা খুশি তাই করতে পারবে, কিন্তু সেই ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না। ইউনুসের প্রশাসন চেয়েছিল পর্যবেক্ষকদের উপস্থিতি দিয়ে তারা বিশ্বকে দেখাবে যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আমেরিকা এবং জাতিসংঘের এই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। একে তো সরকার অবৈধ, তার উপর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। এমত অবস্থায় পর্যবেক্ষকদের এই বয়কট সরকারের নৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে। এরপর আর কি বলবো বলুন। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারেনি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে যারা অংশ নিচ্ছে তারাই বলছে। যেখানে পোস্টাল ব্যালটের মতো কারিগরি বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তাতে কি কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে আমি আগের ভিডিওতে বলেছি। মানে ভাঙা ঘরে আলপনা আঁকার মতো হয়ে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি দল হয়তো জানতে চেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে, যা ইঙ্গিত দিচ্ছে যে তারা জানে এই সরকারের অধীনে মানবাধিকার এবং প্রশাসনিক নিরপেক্ষতা কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নির্বাচন কমিশন বলছে স্থানীয় খবর স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হচ্ছে। এটি একটি দায় সারা জবাব। মূল সমস্যা হলো একটি অনির্বাচিত সরকারের অধীনে পুলিশ প্রশাসন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারে না। আর পর্যবেক্ষক না থাকার ফলে এই প্রশাসনিক কারচুপির বিষয়টি দেখার কেউ থাকবে না। ফলে আমেরিকা এবং জাতিসংঘের এই সরে দাঁড়ানো প্রকারান্তরে এই বার্তা দিচ্ছে যে তারা জানে কি হতে চলেছে, তারা এর সাক্ষী হতে চায় না। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষণে সেটব্যাক বা বড় ধরনের পশ্চাৎপসরণ বলা হচ্ছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সমর্থনের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করেছে। তারা ভেবেছিল পশ্চিমা বিশ্বের আশীর্বাদ তাদের সব অবৈধতাকে ঢেকে দেবে, কিন্তু নির্বাচনের মতো একটি ক্রিটিক্যাল ইভেন্ট যখন প্রধান দুই আন্তর্জাতিক শক্তি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝতে হবে সরকারের পায়ের তলায় আর মাটি নেই। পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত এই সরকারের স্থায়িত্ব এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তারা হয়তো মনে করছে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের পরিবর্তে তা আরো ভয়ঙ্কর করে তুলবে। তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখা শ্রেয় মনে করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুরে ভয়াবহ মারামারি হয়েছে এবং একজন জামায়াত নেতা নিহত হয়েছে। ইউনূস সরকার তো চেয়েছিল আন্তর্জাতিক শোডাউন করতে, কিন্তু এখন তারা দেখছে যে তাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছে না কেউ। দেখা যাক এই সাড়া না দেওয়ার মধ্যেই কতটা গ্রহণযোগ্য হিসেবে চালিয়ে দেওয়া সম্ভব, সেটা ইউনূস কি করে সেটা দেখতে চাই। ডক্টর ইউনূসের অবৈধ সরকার যে নির্বাচনের নাটক সাজিয়েছে তার চিত্রনাট্য এখন আর ঠিকঠাক কাজ করছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই প্রত্যাখ্যান সরকারের বৈধতার সংকটকে আরো গভীর করে তুলছে। নিজেদের নাম এবং সুনাম তারা কলঙ্কিত চায় না, এই অধ্যায়ের সঙ্গে জড়াতে চায় না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ইউনূস সরকারের কূটনৈতিক ব্যর্থতা ততই প্রকট হচ্ছে। বিশ্ব মোড়লদের এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে। দেখুন কি থেকে কি হয় বলা তো যায় না, আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি কিন্তু বরাবর বলেছি নির্বাচন হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত আমার সম্মানিত অনেক দর্শকদের অনুরোধে করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন, কেউ কেউ নেতিবাচক, অনেকে ইতিবাচক কমেন্ট করেন। তো তারা যারা কমেন্ট করেন, ইতিবাচক কমেন্ট করেন, তাদের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবত বলছেন, ভাই এত কিছু নিয়ে ভিডিও করেন, একটু চান্দা ভাইকে নিয়ে ভিডিও করেন না। এবং এই যে চান্দা ভাইকে নিয়ে ভিডিও করা, এই কথার মধ্যে মানুষের যে আক্ষেপ, মানুষের যে বেদনা এবং তাদের যে দৈনন্দিন যন্ত্রণা, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছেন আমার বক্তব্যের মাধ্যমে। যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কাজে আপনাদের সেই যে কষ্ট, কেউ হয়তো দেখে কষ্ট পাচ্ছেন, কেউ শুনে কষ্ট পাচ্ছেন, অথবা কেউ সেই চাঁদাবাজির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে আর্তচিৎকার করছেন। এবং সেই চাঁদাবাজরা যখন এই নির্বাচনের মুহূর্তে লম্ফঝম্প করছে,
চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আশ্বাস দিচ্ছে। যার কাছ থেকে চাঁদা গ্রহণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আমাকে ভোট দাও, চাঁদা আর দিতে হবে না। তো এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে চান্দা ভাই বা চাঁদাবাজদেরকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকে অনুরোধ করেছেন। আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম বলতে এই মুহূর্তে যা বোঝায়, গণমাধ্যমের উপর সামাজিক মাধ্যম এখন যে রাজত্ব করছে, সেই রাজত্বের ধারাবাহিকতায় ফেসবুক, ইউটিউব এ দুটো গণমাধ্যমের চাইতে বহু বহুগুণ শক্তিশালী। আর এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অতীতের যে কোনো নায়ক মহানায়কের চাইতে এখন তারা রীতিমতো ভাইরাল নায়ক হয়ে পড়েছেন। যে কোনো একটি বক্তব্য, যে কোনো একটি কন্টেন্ট বা যে কোনো একটি বিষয় যখন জনগণ ব্যাপকভাবে গ্রহণ করে, তখন সেটা এই সমাজে আগে যে মূলধারার গণমাধ্যম পত্রপত্রিকা বা টেলিভিশন, তাদের উপরেও প্রভাব বিস্তার করে এবং এই সামাজিক মাধ্যমের অনেকগুলো কন্টেন্ট পরবর্তীতে গণমাধ্যমে শিরোনাম হিসেবে প্রকাশিত হয়। এবং তারই ধারাবাহিকতায় এই যে চান্দা ভাই নামক যে উপাধিটি, এটি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, কিন্তু খুবই জনপ্রিয়। ফ্যামিলি এন্টারটেইন বলে তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর, কয়েকদিন আগে তারা একটা গান তৈরি করেছিল, আমাদেরই দেশটি নেতাতে ভরা। এবং সেখানে একজন নেতা কিভাবে হাঁটে, কিভাবে মানে পোশাক আশাক পরে, কিভাবে দল গঠন করে, পুরো জিনিসগুলো এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত 17 মাসের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং ওই একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু মানুষের মুখোশ খুলতে গিয়ে কাউকে কাউকে এতটা অপমান করা হয়েছে, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে সারা দিন অবিরতভাবে ঝাড়ু পেটা করেন, কারো কান আচ্ছা মতো মুলে দেন, তারপর রাগ হয়ে কারো ঠোঁট ধরে আচ্ছা মতো আপনি যদি ঝাঁকি মারেন, গালের উপর ফটাস ফটাস চড় মারতে থাকেন, তারপরে সারা শরীর কেচে, কই মাছ যেভাবে কাছে ওইভাবে কেচে কেচে লবণ আর বোম্বাই মরিচ দিয়ে দেন, তো সেই লোকটির যে যন্ত্রণা হবে, অন্তর্জ্বালা, মস্তিষ্কের জ্বালা, শরীরের জ্বালা। তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে মানে আমার এই দেশটি নেতাতে ভরা, অথবা এই যে চান্দা ভাই শিরোনামে যে সকল ছোট ছোট কন্টেন্ট তৈরি করেছেন, ফলে এখন চান্দা ভাই শব্দটি আমাদের দেশের একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে। চাঁদা সবসময় ছিল, এটা কখনো হাদিয়া রূপে, কখনো ভালোবাসা রূপে, কখনো অ্যাজ এ কন্ট্রিবিউশন, আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে। কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি, এটি ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলোর চেয়েও মর্মান্তিক। ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল, এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না, ফলে এটা একটা দুর্ঘটনা, আপনি মোবাইলটি দিয়ে দিলেন। মানিব্যাগটা খোয়া গেল বা আপনার বাড়িতে ডাকাতি হলো, এই সকল ঘটনা ঘটে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, আর মানুষ ভুলে যায়, 1 সপ্তাহের মধ্যে ভুলে যায়। কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে। এই চাঁদা গত 17 মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে। বায়তুল মোকাররমের সামনে যদি আপনি যান, আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন হকার, তো তাদের একটা রেট ছিল, কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন তারা সেই রেট অতীতের যে কোনো সময়ের চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে যারা ওখানে বসছেন তাদেরকে একটি স্যালামি দিতে হয়েছে। মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকান নিয়ে বা একটা ফুড কার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু এগুলো বিক্রি করছে। তো এরকম একটা ভ্যান রাখার জন্য 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে। তারপর প্রতিদিন 200, 300, 500, 1000। তো এই যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পরিশ্রম করে সে হয়তো 3,000 টাকা ইনকাম করছে, আর 1,000 টাকা চান্দা ভাই নিয়ে যাচ্ছে। এবং সেই চান্দা ভাইয়ের আবার একটা সার্কেল আছে, ছোট চান্দা, বড় চান্দা, মাঝারি চান্দা এবং মহাচান্দা। মহাচান্দা মানে আকাশের তারকা। এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয় সে ব্যাপারে চরমোনাইয়ের পীর সাহেব যে গালিটি দিয়েছেন, স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে 8-9 মাস আগে, এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান। চাঁদা পড়ে ধ্যাসে, চাঁদা যায় ধ্যাসে। মানে ওই যে 1, 2, 3, 4 বা টিনের চালে কাউয়া, এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয় তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চরমোনাই পীর সাহেবের একটি বক্তব্য দ্বারা। এখন এই যে চান্দা বা চাঁদা যারা কালেক্ট করছে, এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। আমার নির্বাচনী এলাকা গলাচিপা। তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল, মাঠের ডাক ছিল, নদীর ইজারা ছিল, জলমহলের ইজারা ছিল, তারপর বিআইডব্লিউটি এর বা টিসির ঘাট ছিল, বিআইডব্লিউটি এর ঘাট ছিল। তো এগুলো আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল। এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো উইদিন 24 ঘন্টার মধ্যে নতুন চান্দা ভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেললো। যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম, আর যে এলাকাতে 2-3 চান্দা ভাই মানে 2-3 জন যারা প্রভাবশালী লোক, তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করলো এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করলো। তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘুষ দিতে হয়, তারপর রাজনৈতিক যারা টাউট বাটপার তাদেরকে ঘুষ দিতে হয় এবং নিজের ক্যাডার মেনটেন করার জন্য একটা খরচ আছে। ফলে যে কোনো সরকারি কাজ, সেটা কন্ট্রাক্টারই হোক, ইজারাদার হোক, এখানে অলমোস্ট 50-50, মানে যা কালেকশন করা হয় তার 50% এই চাঁদাবাজিতে চলে যায়। সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে 80% হয়ে গেছে। অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ 10% জমা হচ্ছে, আর যিনি ইজারাদার তিনি 10% রাখতে পারছেন, আর বাকি 80% চান্দা ভাইরা খেয়ে ফেলছেন। আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে। সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। সেনাবাহিনী কোথাও একজন অসহায়কে আশ্রয় দিতে পারেনি। কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চান্দা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাঁদার রেট নির্ধারণ করেছে এবং পুরনো চাঁদাবাজদেরকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং এর ফলে কি হলো, ভোটের মাঠ জমছে না। আর যখনই কেউ চান্দা ভাই নিয়ে কথা বলছে, চাঁদার বিরুদ্ধে কথা বলছে, লোকজন লুফে নিচ্ছে। মানুষের হৃদয় যাকে বলা হয় মানে নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে কেউ কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে। এটা হলো এক পক্ষ। আবার চাঁদাবাজদের মধ্যে যারা অল অন এ সাডেন হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন, ভরিতা করার চেষ্টা করছেন, নাটক করার চেষ্টা করছেন, তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে, এটি 12 তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে। এবং এইবারও মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা, দুর্নীতি, অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত। কোনো অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয়, ব্যালট বক্সে ছিনতাই করা না হয়,
এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয়। যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, ইভেন যদি জনগণ মাত্র শতকরা 5 জন জনগণও আসে, একজন সিঙ্গেল জনগণ, সাধারণ আমজনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাজদের পক্ষে রায় দেবে না। কাজেই চান্দা ভাইদের ভবিষ্যৎ ফকফকে নয়, ঘুটঘুটে অন্ধকার, অমানিসার ঘোর অন্ধকার তাদেরকে একেবারে আহুগ্রাসের মতো ঘিরে ফেলেছে। আল্লাহ জানেন কি পরিণতি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।